প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে নিউজ 24 এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছেন ডাক্তার তানিয়া আলম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো রোজায় গ্যাস্ট্রিকের সমস্যা ও করণীয় এই বিষয় নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন মেজর ডাক্তার খসরু সামাদ, গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, এবং সৈয়দ শারমিন আক্তার, প্রধান পুষ্টিবিদ, ডায়েট কাউন্সেলিং সেন্টার। দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনার স্ক্রিনে দেখার নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি ভালো, আপনি ভালো তো? জি ভালো আছি। আমাদের আজকের বিষয়টা কিন্তু খুব কমন একটা বিষয়, যে রোজায় গ্যাস্ট্রিকের সমস্যা। আসলে সারা বছরই কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা হতে থাকে, আবার দেখা যায় যে রোজা একটু বেড়ে যায় যাদের এই প্রবলেমগুলো থাকে। আমাকে একটু আপনি বলবেন যে আসলে গ্যাস্ট্রিকের যে প্রবলেম, আমরা যে বলি অ্যাসিডিটি হচ্ছে, গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, এটা আসলে কেন হচ্ছে কি বলবেন? জি ধন্যবাদ, খুবই সময় উপযোগী এবং সংযত প্রশ্ন। গ্যাস্ট্রিক আসলে স্টমাকের সিনোনিম, আরেকটা নাম। এবার আমাদের সাথে প্রশ্ন আছে যে অ্যাসিডিটিটা কেন বেশি হয়। স্টমাক হচ্ছে পরিপাকতন্ত্র। পরিপাক হচ্ছে আমরা যে খাবারটা খাই এবং খাবারটাকে যে ধারণ করে, তাতে বৃহদন্ত্র আছে, ক্ষুদ্রান্ত, এবং পরিপাক স্টমাক আছে, পাকস্থলী। তো এই পাকস্থলীর ভেতরে তো খাবার প্রতিনিয়ত আমাদের যাচ্ছে। সকালে ব্রেকফাস্ট করি, লাঞ্চ করি, ডিনার করি, কেউ হয়তো দুপুরবেলা খাই। এই খাবারের উপস্থিতিতে খাবারকে হজম করবার জন্য এক ধরনের অ্যাসিড নিঃসৃত হয়, তাকে আমরা বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড। মূলত এটা তাহলে দরকার, আমরা দেখতে পাচ্ছি। এখন প্রতিনিয়তই তো হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রিত হচ্ছে, এটা খুব শক্তিশালী অ্যাসিড। তো পিএইচ এটা হাতের কম, অর্থাৎ আমি যদি অ্যাসিডটা হাতের এদিকে ফেলতাম তাহলে ফুটো হয়ে হাতটা বের হয়ে যেত। আচ্ছা, তাহলে পারে প্রতিনিয়ত যে এসে ঢুকছে, তাহলে পেট ফুটে বের হচ্ছে কেন? এটা সঙ্গত প্রশ্ন আসে। এটা একটা সাম্য অবস্থা থাকে, যতটুকু অ্যাসিড নিঃসৃত হয়। আর এই পরিপাক তন্ত্রের উপর একটা শ্লেষ্মিক ঝিল্লি থাকে, মিউকাস মেমব্রেন থাকে, লেয়ার থাকে। তো এই লেয়ার এবং এই অ্যাসিডের ভেতরে ব্যালেন্সটা এতই সুন্দর যে যত অ্যাসিড নিঃসৃত হোক না কেন, তত তার মিউকাস মেমব্রেন একইভাবে তাকে প্রোটেক্ট করে। ফলে এই অ্যাসিডটা ফাঁকা স্তরে আসতে পারে না। কিন্তু কোনো কারণে যদি অ্যাসিড নিঃসরণ বেড়ে যায়, অথবা মিউকাস মেমব্রেন ঝিল্লিটা এটা যদি দুর্বল হয়ে যায়, তাহলে একটু আগে যেটা বলা হয়েছিল যে ব্যালেন্স, ইকুইলিব্রিয়াম, সাম্য আছে, এই সাম্যটা নষ্ট হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যদি অ্যাসিডটা আপার হ্যান্ড হয়, তাহলে বিষয়টা এরকম হচ্ছে। অর্থাৎ এই অ্যাসিড সরাসরি পাকস্থলীতে বা এগুলোতে আসার কারণে বুক জ্বালা হওয়া শুরু করে। তো এই যে ফেনোমেনন, এইটাকে আমরা মোটামুটি এই পেপটিক অ্যালসার বলি। এখানে একটি কথা খুবই প্রাসঙ্গিক, সম্প্রতি বলা হচ্ছে, এইটুকু ঠিক আছে, হাফ অফ দ্য স্টোরি, গল্প এখানেই শেষ না। গল্প আর একটা কি, একটা হলো যে অণুজীব, এটা উপস্থিতি পাওয়া গেছে, একটা ব্যাকটেরিয়া। ঠিক তাই। তো এটার নাম হলো, এই যে আপনি বলেছেন ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার প্রথম অংশ ব্যাক্টার, আর পরের অংশ অ্যানাটমিক্যাল দুটো অংশ, একটা জেজুনাম, জেজুনাম জেজুনি, আর পাইলোরাস হলে পাইলোরি। তো মজাটা হচ্ছে, যদি আমরা এই অণুবীক্ষণ যন্ত্র দিয়ে এই ব্যাকটেরিয়াটাকে দেখি, তাহলে এটা দেখতে একটা হেলিকপ্টার যে লিম স্টিমস থাকে না, অনেকটা সেই রকম। তাহলে এর নাম হলো হেলিকপ্টার হেলিকো, ব্যাকটেরিয়ার ব্যাক্টার, হেলিকো ব্যাক্টার, হয় পাইলোরি অথবা জেজুনি। তাহলে এই যে যদি জীবাণুটার পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে পারে এই যে বুক জ্বালা, অস্থিরতা, টক ঢেক ওঠা, পেট ভার ভার লাগা, অজীর্ণ, ডিসপেপসিয়া, অ্যাসিড ইরাকটেশন, বেলচিং, এই অনুভবগুলি হতে পারে। তাকেই হয়তো প্রচলিত অর্থে আমরা গ্যাস্ট্রিক বলে থাকি। জি জি জি। আচ্ছা, আমি একটু আপনার কাছে আসি। আপা, যে বলছে, আমরা কিন্তু গ্যাস্ট্রিক অ্যাসিড সম্পর্কে পুরোটাই জানলাম, কীভাবে কী হচ্ছে, কেন হচ্ছে, এই সমস্যাগুলো কেন হচ্ছে, তা সুন্দর করে আমাদের জানালেন। আর খাওয়া দাওয়ার কোনো ইফেক্ট, মানে কারণে কি এই আমাদের এই সমস্যাটা হচ্ছে কি না একটু বলবেন? খাবার তো অবশ্যই, জি। এবং এখানে যেই জিনিসটা হয় যে কোন খাবারটা কিভাবে হজম হবে, সেটা তো আসলে গড গিফটেড আর কি, মানে সম্পূর্ণ আমাদের অটো একটা সিস্টেমের মধ্যে বিষয়টা হয়। এখন এখানে বিশেষ করে রোজার সময় যদি আমরা দেখি যে দীর্ঘক্ষণ যখন আমরা না খেয়ে আছি, তখন কি হচ্ছে যে ইফতারির টাইমে বিশেষ করে যদি অনেক বেশি খাওয়া হয়ে যায়, তখন ডক্টর সাহেব বললেন না যে অ্যাসিডটা যে সিক্রেশন হচ্ছে, এই সিক্রেশনের ফলে কি হচ্ছে যে অ্যাসিডটা অনেক লম্বা সময় ধরে থাকতে হয় হচ্ছে খাবারটা হজমের জন্য, এবং খাওয়াটাও
স্টমাকে অনেক লম্বা সময় ধরে থাকতে হয়, যার জন্য তখন মানে প্রবলেমগুলি হয়। যদি কোনো উল্টাপাল্টা যে আমরা খাবারগুলো খাই সেটা খেলে তখন দেখা যায় এই সমস্যাগুলো হচ্ছে। এটা যে শুধু উল্টাপাল্টা খাবার খেলেই হচ্ছে তা না, আচ্ছা। ধরেন পরিমাণে যদি বেশিও খাই তাহলেও হতে পারে। এবং এরপরেও আরো কিছু কথা থাকে, যেমন আমরা একটা স্টমাকে যদি 3 ভাগের 1 ভাগ খালি রেখে যদি খাওয়া হয় তাহলে কিন্তু এই সমস্যা অনেকখানি কম থাকবে। আচ্ছা। কিন্তু যদি আমরা অনেক বেশি মানে ভরপেট খাওয়া যেটাকে বলে সেটা যদি আমরা করি তখন দেখা যায় যে অ্যাসিডিটির সমস্যাটা অনেক বেশি হয়ে যায় আর কি। মানে আর অল্প অল্প করে মিল যদি কেউ খায় তাহলে হয়তো এই সমস্যাটা একটু কম কমে যায়। কম থাকবে। এবং আমাদের খাবারে কিছু ত্রুটি থাকে, আমরা এক এক সময় ঠিক মতো চিবাই না। আচ্ছা। মানে আমাদের হজম প্রক্রিয়া কিন্তু মুখ থেকে শুরু হয়, কিন্তু ওখানে যেমন আমরা ছোট ছোট করে চূর্ণ করে তারপর গলায় যায়, গলা থেকে স্টমাকে আসলো, এই জায়গাটায় আমাদের কিছু সমস্যা আছে। যেমন এক এক সময় দেখা যায় যে অনেক বেশি হয়তো পানি খেয়ে ফেলছি, আবার অনেক সময় দেখা যায় যে খাবারটা হয়তো অল্প চিবায় ভিতরে নিচ্ছি, যার জন্য ওইখানে আমাদের সমস্যাটা বেশি হয়। এবং খাবার উপযোগী করে স্টমাকে যদি যায় তাহলে কিন্তু সমস্যা অনেকখানি কম থাকবে। কমে যাচ্ছে। আচ্ছা, আপনার কাছে আসি যে আমরা একটু জানতে চাই যে এই যে আমরা শুনলাম গ্যাস্ট্রিক রোজাতে কীভাবে সমস্যাগুলো হয়, এমনিতে মানে অ্যাসিডিটি ছাড়া কি আর কোনো ধরনের সমস্যা হয় কিনা রোজার সময়? জি, আমার আগের যে উত্তর ছিল ওনার পরিপূরক প্রশ্নের কারণে আমার মনে হয় যে আরেকটা প্রশ্ন জি, তৈরি হয়ে অবশ্যই, গেছে, জি। সেটিকে সঙ্গত কারণে উত্তর দেওয়াটা প্রাসঙ্গিক মনে করছি। অর্থাৎ আমরা বলতে চাইছি যে সন্ধ্যার সময় ইফতারের সময় অ্যাসিডটা বেশি কেন নিঃসরণের প্রশ্নটা আসে। প্যাভলভ রিফ্লেক্স আছে, এটা তাত্ত্বিক আলোচনা, আমি সেই তাত্ত্বিক আলোচনায় যাব না। খুবই প্রাসঙ্গিক এটার জন্য যেটি এটা হলো যে আমরা যখন খাই শরীর তো সেটা জানে এবং সেই নির্দিষ্ট সময় সে অ্যাসিডটা ছাড়ে। অর্থাৎ ধরা যাক আমি 9টার সময় ব্রেকফাস্ট করতে অভ্যস্ত, 9টার সময় সে একটা জানে যে আমার খাবার আসবে, তো ও বসে থাকে যে খাবারটা কখন আসবে। তো 9টার সময় যখনই আসে তখনই সে অ্যাসিডটা নিঃসরণ করে। সে আমি লাঞ্চ করি 2টার সময়, সে জানে যে 2টার সময় লাঞ্চ করি, ইন অ্যান্ড অ্যারাউন্ড 2টার সময়, 2টার সময় অ্যাসিড ছাড়ে। আমি ডিনার করি রাত 8টায়, একটা মেকানিজম হয়েই আছে। ফলে এটা একটা রেগুলার মেকানিজম। ফলে ওই সকাল 9টার সময় যদি আমি নাও খেয়ে থাকি অ্যাসিডটা আসবে, আবার ওই দুপুরবেলা আসবে। আবার যেই সময়টা আমি খাবার বেলা অভ্যস্ত না সেই সময়টাতে অ্যাসিডটা যতটুকু ওই খাবার পেয়ে হজম করবার জন্য দরকার ছিল ততটুকু সে আসে না, অভ্যস্ত না। তাহলে যেটা ঘটনাটা ঘটছে রোজার সময় যে আমার বায়োলজিক্যাল ক্লক এটা একটু বদল হয়ে যাচ্ছে, এটি ফিজিওলজিক্যাল প্রসেস। তো ফলবর্তীতে কি হচ্ছে যে ধরা ওই যে উদাহরণটি একটু আগে টেনেছিলাম, 9টার সময় কিন্তু কিছু অ্যাসিড চলে আসে, তখন ওই অ্যাসিডটা খুঁজতে থাকে যে আমার খাদ্য কোথায় সে পায় না, ফলে সে একটা অস্বস্তি ডিসপেপসিয়া দিতে পারে। আবার ওই দুপুরবেলা একই কথা প্রযোজ্য। এখন যেই জায়গাটাতে আমার ফোকাস সেটা হলো যে ইফতারটা যেই সময় 6টা প্লাস মাইনাস, এই সময় তো অ্যাসিড আসবার কথা ছিল না প্রচলিত অর্থে। তাহলে পরে এই খাদ্যের উপস্থিতির কারণে কিছু অ্যাসিড আসতেই পারে, কিন্তু যেহেতু আমাদের একটু বেশি খাওয়ার সংস্কৃতি, এটাই বাস্তবতা। আমাদের ইফতারটা করবার সময় আমরা পরিবারের সবাইকে নিয়ে বসি, কখনো কখনো বাইরের জন আসে, কখনো কখনো আমরা পারিবারিক পার্টি করি, কখনো সবাই মিলে ইফতারটাকে আমরা সবাই মিলে একটা ধর্মীয় উপাচারের ভেতর দিয়ে এটাকে গ্রহণ করি। তখন এই যে বাড়তি খাবারটা, এই খাবার জন্য প্রয়োজনীয় অ্যাসিড না সিদ্ধ হওয়ার কারণে তাকে হজম বা সহজ পাচ্য করবার জন্য, আমি আবার বলছি অ্যাসিডটা হচ্ছে না, ফলে অপাচ্য খাদ্য, অজীর্ণ খাদ্য এটা ডিসপেপসিয়া করছে, মানে পেট ফাঁপা ফাঁপা মনে হচ্ছে। পেটটা ভরা হয়ে গেলে, খালি না হলে যেরকম একটা অস্বস্তিটা লাগে তখন সেটা লাগে। আর আমরা এই ইফতারে দেখি কি খাই, আমরা তো ছোলা খাই, আমরা খাই পেঁয়াজু খাই, আমরা খাই বেগুনি খাই। এই বেগুনি বা ছোলা বা পেঁয়াজু এটা কি করে আমরা পানিতে তেলে দিয়ে দিই, ডুবো তেলে। এই যে ডুবো তেলে অনেকক্ষণ থাকে, এইটাও আবার প্রকারান্তরে একটা ডিসপেপসিয়া তৈরি করে। আবার আমরা বাজার থেকে অনেক সময় জিলাপি টাইপ নিয়ে আসি, সেখানে ব্যাপক রঞ্জক পদার্থ থাকে। এই জাতীয় অনেক কিছু খাবারের নাম বলা যেতে পারে যেখানে বাড়তি কৃত্রিম রং থাকে। এই কৃত্রিম রং এবং এই ডুবো তেল এগুলিও আবার ক্রিমিনাল, সহজ ভাষায়, কারণ এটা আমাদের অনুষ্ঠান থেকে একটা মেসেজ যেতে হবে। তো তাহলে মানে এখন তাহলে কি থাকলো, তাহলে কি এটা তো আমাদের ধর্মীয় গ্রন্থ বা কোনো গ্রন্থেই তো বলা নাই যে আমাকে পেঁয়াজও খেতে হবে, আমাকে বেগুনি খেতে হবে, আমাকে ওই যে ডুবো তেলে মেশানো এই খাবারগুলি খেতে পারে।
আমাকে তাহলে তো খেতে হবে, তো ইফতার করতে হবে। তো দেখেন আমরা কি সুন্দর, আমরা পানি দিয়ে শুরু করি, আমরা কি সুন্দর একটা আমাদের খেজুর দিয়ে শুরু করি। সহজ পাচ্য খাবার হতে পারে, দুটো রুটি হতে পারে, জি। ভাত হতে আমরা পারে। একটু কথা বলবো, একটা জি। দর্শক ফোন নিয়ে ঠিক আসি। তাই। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রস্তুতি করুন। যে আমার নাম মাসুদ রানা। হ্যালো আমি জি শুনতে পাচ্ছেন? দর্শক একটু জোরে বলবেন। আমার নাম মাসুদ রানা। জি। আমি রাজশাহী পুঠিয়া থেকে বলছি। আমি দীর্ঘদিন গ্যাসের ট্যাবলেট খাওয়ার পরে আমার প্যানক্রিয়াস লিক হয়ে যায়, পেটের চিকন না, এটা প্যানক্রিয়াস লিক হয়ে যায়। হট অপারেশন থেকে পরবর্তীতে ওই নাভি দিয়ে ফুটা হয়ে এখন পানি মতো বাইর হয়, পানি বা তরল কোনো জাতীয় খালি ওই পাশে বাইর হয়। অনেক সময় খাবার ভাতটা তো বাইর হয়, দুই একটা এইরকম খাবার বাইর হয়। এখন এটার অপারেশন বাংলাদেশে ভালো কোনো চিকিৎসা আছে কি না এইটা জানার জন্য আমি রিং করছি। আসসালামু আলাইকুম। হ্যালো জি, আসসালামু আলাইকুম। এটাই আমার প্রশ্ন। দর্শক আপনার প্রশ্নটা আমার ঠিক মতো শুনতে পাইনি, আসলে একদমই আস্তে আস্তে। আমি দীর্ঘদিন ধরে গ্যাসের ট্যাবলেট খাওয়ার পরে আমার পেটের নিচে নাভির আপনি কি আরেকবার চেষ্টা করবেন? আপনার প্রশ্নটা আমরা একদমই শুনতে পাচ্ছি না। ধন্যবাদ দর্শক আপনাকে। একদমই শোনা যায়নি জি, আসলে। হ্যাঁ, আমিও দুঃখিত, আমিও শুনতে পাই। একদমই শোনা যায়নি আসলে। একটু উনি যদি আবার চেষ্টা আচ্ছা, করে আবার আমরা হয়তো চেষ্টা বা আমার কাছে আসবো। আমি আপনার কাছে আসি যে একটু খাবারের, আমি স্যারের কাছে শুনলাম খাবারের ব্যাপারটা। একটু খাবারটা কীভাবে তাহলে আমরা ভাগ করবো? এই যে যেহেতু বলা, আমি অলরেডি বুঝে ফেলেছি কিছুটা যে সারাদিন ধরে একটু অ্যাসিড আসছে, তারপরে আমরা অনেক বেশি খাওয়া খাচ্ছি, তখন আবার অ্যাসিড আসছে না। তো কীভাবে ইফতারের খাবারটা আমরা রেডি করতে পারি? একটা কথা হচ্ছে, যখন খাবারটা কি হচ্ছে, ওটা যদি ডিপ ফ্রাই হয় তাহলে এটা ট্রান্স ফ্যাটি অ্যাসিড হয়ে যাচ্ছে, হজম করতে কিন্তু সময় আরও বেশি লাগে। সেই জন্য এক হচ্ছে ওই যে অ্যাসিডটা পর্যাপ্ত ছিল না, সেই জন্য ওটার জন্য একটা সমস্যা। আর প্লাস হচ্ছে যে এই যে পর্যাপ্ত ছিল না, এটাতে যেমন সমস্যা হয়, আবার কম বেশির কথা বললাম সেটাতেও সমস্যা হয়। এখন আমরা যদি এটা ভাগ করে নিতে চাই তাহলে সবচেয়ে সুবিধা হচ্ছে আমার সেহরি থেকে শুরু করতে হবে, যে সেহরিটা আমি কি খাচ্ছি। সবসময় এক এক সময় আমাদের দেশের মানুষের অভ্যাস যায় আর কি, মনে করে যে সেহরিতে ভরপেট খেলে ওটা অনেকক্ষণ থাকবে, ক্ষুধাটা কম লাগবে। আসলে ওরকম কোনো ঘটনা নেই। জিনিসটা হচ্ছে সহজ পাচ্য খাবারগুলি খেতে হবে। এবং সেই ক্ষেত্রে যাদের ধরেন আগে থেকেই যদি অ্যাসিডিটি সমস্যা থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে, যেমন দই, চিরা, কলা বা এই যে চাপা কলা, যেটা চাপা কলাকে ন্যাচারাল অ্যান্টাসিডের মতো কাজ করে। তো সেই জন্য যদি ওই ধরনের খাবারগুলি খাওয়া যায় তাহলে হচ্ছে বেশি ভালো। এবং এক হচ্ছে আমি ঘুম থেকে উঠে খাবারটা খাচ্ছি, অতএব আমার ওখানে খাবারটা সবচেয়ে সহজপাচ্য যেন হয় সেই জিনিসটা অবশ্যই খেয়াল করতে হবে। এটা দেখে সেহরিটা করা হলো। এবং ইফতারে শুরুটা করতে হবে হচ্ছে রুম টেম্পারেচারে যে পানি, সেই পানি তোকমা মিক্সড করা হতে পারে, পুদিনা পাতা অসম্ভব ভালো কাজ করে। এই জিনিসগুলি মানে যেগুলি আমার ডাকটাকে ভালো রাখবে বা আমার স্টমাকটাকে আরাম দিবে, ওই ধরনের বিষয়গুলো যদি আমরা করি, যেমন কাঁচা পেঁপে, এটা আবার খুব ভালো কাজ করে। মানে ভাজা পোড়াটা একটু যদি অ্যাভয়েড করা হয়, ট্রেডিশন আমরা পুরোপুরি বন্ধ করতে পারবো না, বাট এটা অ্যাভয়েড করে যদি এভাবে চেঞ্জ করা যায়, চেঞ্জ করা, যেমন শুরুতেই আমি ভাজাটা না দিই। জি, মানে এমন কিছু খাবার আমাদেরকে আনতে হবে যে খাবারগুলিতে ইজি হয় আর কি, ডাইজেশনটার সমস্যা না হয়। ওইভাবে যদি করা হয় তখন দেখা যাবে যে ইনশাল্লাহ ভালো। এবং একটু পার্ট করে করে, যেমন তারাবির আগে একটু ফ্রুট ককটেল টাইপের যদি কোনো কিছু খাওয়া হয়, ইফতারিতে একটা একদম লিকুইড টাইপের অথবা মানে সব কিছু মিক্স করে যদি একটা খিচুড়ির মতো পানি সহ, মানে অনেকটা স্যুপের মতো, আবার স্যুপ না, ওই ধরনের আর কি, সব ধরনের নিউট্রিয়েন্ট, যেমন সেখানে মুরগির মাংস থাকতে পারে বা ডিম থাকতে পারে, আর তার পাশাপাশি হচ্ছে ভেজিটেবলস থাকবে, আর চাল ডাল তো থাকবে, কিন্তু রান্নাটা হবে একটু
পাতলা করে হ্যাঁ, সেই মানে ধরনের মশলা তেল এগুলো কম দিয়ে সহজ একটু পাচ্ছ কম, যেটা হ্যাঁ, বলা হয়। সহজ পাচ্ছে, আরাম হয় আর কি। এবং কেউ যদি এভাবে খায় নিজেই বুঝবে যে কত আরাম ফিল করবে। হ্যাঁ সেটাই। এবং এরপরে হচ্ছে এই যে পার্ট করে করে মানে অল্প অল্প খাবার, কিছুক্ষণ পরপরই উনি খাক কিন্তু অল্প খাবার, একবারে অনেকগুলো খাবার না খেয়ে, সেভাবে যদি করা হয় সেটা তাহলে ওনার তো জন্য ভালো ভালো। হবে। আমি একটু স্যার কাছে চাচ্ছি যে আমাদের কিছু সমস্যা হলে আমরা কিন্তু একটা ওই যে যেটা অ্যান্টাসিড সিরাপ খেয়ে ফেলি অথবা একটা গ্যাসের ওষুধ খেয়ে ফেলি। তো দেখা যায় যে কেউ আবার রেগুলার এই সময়টা, এই রোজার সময়টা সমস্যা হোক না হোক আগে থেকে প্রিকশন হিসেবে খাচ্ছে, এইটা কি ঠিক কিনা? জি ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে এই ওষুধগুলি মানে আলসারে যেগুলি ব্যবহার হয়, তিনটা ওষুধ খুব বেশি। একটা আপনি বলেছেন অ্যান্টাসিড, আর একটা হলো রেনিটিডিড গ্রুপের, আর একটা হলো ওমিপ্রাজোল এই গ্রুপের। এই তিনটা ওষুধ খাওয়ার প্রবণতা অনেকের আছে, এবং আপনি যেটা বলেছেন ঠিক, পকেটে থাকে অনেকের, একটু বুক জ্বালা হলেই ওনারা খেয়ে নেন। এইটা একটা ছোটোখাটো নিজের জন্য অপরাধ। এবং সবচেয়ে বেশি বিকৃত ঔষধ হচ্ছে যেগুলি বিক্রি হয় তার ভিতরে এই জাতীয় ঔষধ। এবং আরও ভয়ঙ্কর হচ্ছে আমরা বিলবোর্ডে পর্যন্ত দেখি যে এই ওষুধটা একটা প্রতীকী ছবি দেখাচ্ছে যে পেটে ব্যথা, হয়তো এক গ্লাস পানি নিয়ে খাওয়াচ্ছে। তো এটা তো বার্গার না, যে যেভাবে তাকে প্রমোট করা হচ্ছে যে এটা একটা বাণিজ্যিক কোনো বিষয়। কিন্তু দুর্ভাগ্য হলো এই ধরনের প্রমোটের কারণে তার বায়াসনেসটা চলে আসে, এবং এটা পর্যায়ে এমন আসে যেটা রিবাউন্ড অ্যাসিডিটি তৈরি করে। অর্থাৎ ওষুধটা যদি সে বন্ধ করে, যে অভ্যস্ত করে ফেলেছে নিজেকে, তাহলে তার কিছুটা সময় হলেও সেটা অসুস্থতে পড়বে। এবং একথাও সত্য যে ওষুধটা খাওয়ার পর আপাতভাবে তার একটু রিলিফ হবে, কিন্তু এটার একটা নির্দিষ্ট ডোজ, ডিউরেশন এবং টাইম আছে। এবং এইটা আসলে সবচেয়ে ভালো হবে এটার জন্য তার চিকিৎসকের শরণাপন্ন হওয়া। কারণ ফ্ল্যাট রেটে যেটা আমি শিশুর জন্য যে চিকিৎসা বা করণীয়, সেটা নিশ্চয়ই মায়ের জন্য করণীয় না। যিনি গর্ভবতী মা বা যে মাটা স্তন্যদান করছেন, তার জন্য যে চিকিৎসা ঘরের পুরুষ মানুষের জন্য একই চিকিৎসা না। যে হেভি কাজ করে, শারীরিক পরিশ্রম করে, ধরা যাক আমাদের রিক্সাওয়ালা ভাই বা আমাদের শ্রমিক যিনি আছেন, তিনি কায়িক পরিশ্রম করে যিনি, আর যিনি সিডেন্টারি জব করেন, ঘরে বসে কর্পোরেট কালচার করেন, গাড়িতে ওঠেন, গাড়িতে নামেন, তার জন্য নিশ্চয়ই সবার চিকিৎসা ব্যবস্থা এক এক হবে না। এবং ক্যালোরি কনজামশন, ওই যে একটু আগে বললাম, যিনি খুব ম্যানুয়াল পরিশ্রম করেন আর যিনি ঘরে বসে কাজ করেন, তার জন্য এক হবে না। যিনি তারাবি পড়ছেন নামাজের পরপরই, খাবার পরপরই, মোটামুটি আমরা সবাই কম বেশি এই ধর্মীয় ইয়েতে, এইটাকেও আবার বিবেচনায় নিতে হবে যে তারাবির কারণে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালোরিটা বার্ন হচ্ছে। সুতরাং এটাকে বিবেচনা না নিয়ে আবার বাড়তি ক্যালোরি বার্ন করবার জন্য যে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার একটা সম্ভাবনা আসছে। যখন হাইপোগ্লাইসেমিয়া শব্দটা চলে আসলো, তখন আমার মনে হয় এটা কাভার করে ফেলাটা ভালো। তো আমাদের কম বেশি অনেকের ডায়াবেটিস আছে পিতৃস্থানীয়দের ভেতরে। ডায়াবেটিস সম্বন্ধে আমাদের যেটা ধারণা, সেটা হচ্ছে রক্তে যতটুকু চিনি থাকবার দরকার, তার থেকে যদি বেশি চিনি থেকেই যায় বারবার করে, তাহলে যে বাড়তি চিনি তাকে আমরা ডায়াবেটিস বলছি। এটা হচ্ছে মোটা দাগের একটা কথা। এখন এই যে বাড়তি চিনি তাকে যদি এমনি কমে যাওয়ার কথা ছিল, আমরা যখন লাঞ্চ করি বা খাই, তখন তো তার এন্ড প্রোডাক্ট যে খাবারটাই খায় না কেন, সেটা ভাতই হোক, রুটি হোক, ওই জাতীয় কোনো কার্বোহাইড্রেট কন্টেনিং খাবার হোক না কেন, তার এন্ড প্রোডাক্ট গ্লুকোজ আসবে। তো এটা তো রক্তে মিশবে, চিনি একটু বাড়বে। কিন্তু আমার শরীরের যে ইনসুলিন, শরীর থেকে বেটা সেল অফ দি প্যানক্রিয়াস, একটা নির্দিষ্ট সেল আছে, সেখান থেকে ওই রকম একটা চিনি ইনসুলিন লিভারেট হয়, যেটা তাকে কমিয়ে আনে। এটা স্বাভাবিক। এই জন্য আমার আপনার হয়তো ডায়াবেটিস নাই, কিন্তু ওই সময়কালে যাদের ডায়াবেটিস আছে, তখন এই যে সারাটা দিন না খাওয়া তাকে থাকার ফলে, এবং উনি যদি এরকম একটা বাড়তি দুপুরবেলা ভাবলেন যে আমি ট্রেডমিল করে আসি, একটু আমি তো সময় পাবো না, এই যে এইটাকে উনি বিবেচনায় নেন না হয়তো, ফলে তার এই হাইপোগ্লাইসেমিয়া, অর্থাৎ হাইপো মানে কম, আমরা কম জানি, ব্লাড সুগারের যতটুকু দরকার ততটুকু দরকার আছে বলে তো প্রকৃতি আমাদের শরীরটাকে সেভাবে তৈরি করে দিয়েছে, তখন এটা কমে যায়। সুতরাং এটা আমাকে খেয়াল রাখতে হবে। ওই আলোটা আমরা শেষ করে ফেলি। আর একটা আমাদের দর্শক আছেন, আমাদের দর্শকের ফোনটা নিয়ে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ কাসিম আলী। জি। আমার গ্যাস্ট্রিকের সমস্যা এরকম হয়, আপনার হলো গ্যাস হওয়ার কারণে থেকে পাতলা পায়খানা হয়। আচ্ছা, এটা কি, এটা কতদিন থাকে? এটা ধরেন 2-3 দিন থাকে এরকম। 2-3 দিন। আইবিএস কিনা স্যার কোনো প্রশ্ন আছে কি? যে অনেকে কোনো বিশেষ খাবার এটাকে বাড়ে কি কমে, যেমন দুধ খেলে কমে কি বাড়ে, এরকম কোনো বিশেষ খাবারে বাড়ে কমে? যেমন মানে আপনি দুধ বা জানেন কি? দুগ্ধজাতীয় খাবার দুধ বা দুগ্ধ জাতীয় খাবার। দুধ, শাকও হতে পারে। হ্যালো, হ্যাঁ, এরকম খাওয়া খালি জিনিসটা হয়। ব্যথাটা কেমন হয়? মোচড় দিয়ে হয়? হ্যাঁ, পেট মোচড় দিয়ে হয়।
আচ্ছা, আর যদি আপনি এই খাবারগুলো না খান তখন কি ভালো থাকেন? হ্যাঁ ভালো থাকে, যখন কাঁচকলা খাই তখন ভালো থাকে, বা কাঁচা পেঁপে এরকম। আপনার বয়স কত? আমার বয়স হলো 33। আচ্ছা, 50 প্রশ্ন আছে কোনো আর? জি, ওনার প্রেশার, ডায়াবেটিস বা অন্য কোনো কোনো বড় অসুখ আছে কিনা? ডায়াবেটিস, প্রেশার কোনো সমস্যা আছে? দর্শক, আপনি টিভির ভলিউমটা একদম বন্ধ করে নিন। হ্যালো, হ্যাঁ মানে আমাদের ডায়াবেটিস বা প্রেশার অন্য কোনো সমস্যা নাই। অন্য কোনো সমস্যা নেই আপনার সমস্যা। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্নের উত্তর একটা বিরতির পর এসে দিচ্ছি। ফিরছি ছোট্ট একটি বিরতির পর। স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি রোজায় গ্যাস্ট্রিকের সমস্যা ও করণীয় এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন মেজর ডাক্তার খসরু সামাদ এবং সৈয়দা শারমিন আক্তার। বিরতিতে যাবার আগে আমাদের সাথে একজন দর্শক ছিলেন, ওনার প্রশ্নের উত্তরে যে ওনার হচ্ছে খাওয়ার পরে পেটটা মোচড় দিয়ে একটু লুজ মোশন হয়। জি, ঠিক এতটুকু শুনে পুরোপুরি উত্তর দেওয়া বা রোগ নির্ণয় করা একটু কঠিন। তারপরে ওনার জন্য আমি বলবো যে এটাকে ক্লিনিক্যালি ইরিটেবল বাওয়েল সিনড্রোম মনে হচ্ছে, IBS। তো তাহলে ওনার জন্য যে বার্তাটা সেটা হলো যে ওনাকেই লক্ষ্য রাখতে হবে যে কোন কোন খাবারে এই জটিলতা হয়। আল্লাহর দুনিয়াতে খাবার তো আসলে কম নাই, তো ওনার যেগুলিতে সমস্যা হয় সেগুলি বদলে ফেলে অন্য কোনো ওনার পছন্দনীয় খাবারটা খেলেই হলো। এটা হচ্ছে 1। 2 হচ্ছে উনি প্রচুর পরিমাণ পানি খাবেন। 2। 3 হলো দুধ এবং দুগ্ধজাত খাদ্য আপাতত বন্ধ। 3 শাক, এগুলো জাতীয় খাবারটা আপাতত বন্ধ। ফুলকলি যেগুলি একটু ফুলে ফুলে ওঠে এগুলিতেও আপাতত বন্ধ। আর 5 হচ্ছে পর্যাপ্ত ঘুম দরকার। 8 ঘন্টা উনি ঘুমাবেন। রোজার কারণে যদি তার ঘুম নিশ্চিদ্র না হয় সেটা দিনে বা অন্য কোনোভাবে এটা উনি সম্পূরকভাবে এটা করে নেবেন। অস্থিরতা, যে কোনো কারণে যদি টেনশন, অ্যাংজাইটি থাকে, এটা ওনাকেই ওনার মতো করে এটা জয় করে স্বাভাবিক জীবনযাপন করতে হবে। এবং এতেও যদি তার ভালো না হয় উনি চিকিৎসকের সাথে শরণাপন্ন হবেন। জি, আমি একটু আপনার কাছে আসি যে এই যে বলেন যে স্যার বলেন যে পর্যাপ্ত পরিমাণে পানিটা খেতে হবে। পানিটা কিন্তু দেখা যায় যে রোজার সময়, এখন যদিও অনেক গরম পড়ে গেছে, রোজার ইফতারের পর আমরা একটু পানি টানি খাচ্ছি। অন্যান্য সময় অনেকে দেখা যায় টানা এসিতে কাজ করে, আবার এসিতে ইফতার করছে। এক্ষেত্রে কিন্তু অত বেশি পানির চাহিদাটা হয় না। আমরা খাওয়া দাওয়া, নর্মাল খাওয়া দাওয়া করে পানিটা কম খাচ্ছি। সেক্ষেত্রে লং টার্মে কী সমস্যা হতে পারে? প্রথম কথা হচ্ছে রোজায় আমরা 3টার ভাবে যদি খাবারটাকে মেনশন করি তাহলে ইফতার, রাতের খাবার, আর হচ্ছে সেহরি। তো এই জায়গাটায় যেই জিনিসটা যে এইটুকু টাইমের মধ্যে আমাদেরকে মিনিমাম 10 থেকে 12 গ্লাস পানি খাওয়া উচিত। অথচ দেখা যাচ্ছে যে আমরা অন্য সময়ে যদি আমরা ধরেন এসির কথা বললেন বা কিছু, সেটা আলাদা বিষয়। রোজার সময় আপনি কাজ করেন, এসিতে থাকেন, সমস্যা নেই, আপনি তো খাবেন পরে গিয়ে। কিন্তু আপনার কিছু কিছু ক্ষেত্রে যে পানিটা এনশিওর করা যে উচিত, সেই জন্য আপনি একটা বটল রাখতে পারেন, যে যেই বোতলটা আপনি বুঝতে পারবেন যে আমি কতটুকু পানি খেলাম। এইটুকু দরকার কেন? যে কারণ পানি আমাদের শরীরের প্রত্যেকটা কাজে পানির দরকার হয়, এবং যার জন্য হয় কি যে এই পানি যদি আমার ঠিক মতো না হয়, আমার ডাইজেশনও ঠিক মতো হবে না। আমার ঘুমের কথা বললেন না, তো ঘুমও কিন্তু ঠিক মতো হবে না। এবং আমাদের এখন খুব মানে কিছু কিছু অভ্যাস তো খুবই খারাপ হয়ে গেছে, যে আমরা এখন খুব রাত জাগি। রাতের ঘুমটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং আমাদের মেটাবলিজম ঠিকমতো, বিপাক কাজটা ঠিকমতো হওয়ার জন্য ঘুমটা সবচেয়ে বড় কাজ করে। এই ক্ষেত্রে এই বিষয়গুলি খুব জরুরি। এবং আমাদের দেশে দেখা যাচ্ছে কি যে এখনকার যুগের কথা যদি বলি, এটা শুধু এখনকার জেনারেশন না, আমাদের বয়সী মানুষরাও কিন্তু এখন দেখা যায় যে রাত জেগে আছে, মানে রাতেই যেন কাজগুলি করতে পারে, কিন্তু ঘুমটা কিন্তু তার কমপ্লিট হয় না। এবং যার জন্য হয় কি, এমনিতেই তো সেহরিতে আবার উঠে তাকে তো খাবারটা খেতেই হবে, টানা একটা ঘুম যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। তারপরে যে জিনিসটা হচ্ছে যে রাতও জেগে থাকছি, যার জন্য আমার মেটাবলিজম
সিস্টেম কোত্থেকে এত সুন্দরভাবে হবে। তো এই কারণে যদি আমার লাইফস্টাইলটা এমন হয় তাহলে আমার ফুড হ্যাবিটটা তাহলে চেঞ্জ করতে হবে। ফুড হ্যাবিটের ক্ষেত্রে আমার খাবারগুলি খেতে হবে খুব সহজপাচ্য, আমি যেন পর্যাপ্ত পানি খেতে পারি সেই বিষয়গুলি দেখা, এবং কি কোমল পানীয়গুলি কম খাওয়া। যে আমাদের শরীর ঠিক রাখার জন্য আমাদেরকে মানে কার্বোনেটেড পানি বা যেই ধরনের সফট ড্রিঙ্কসগুলি পাওয়া যায় সেগুলি যদি আমরা কম খাই সেটা আমাদের জন্য বেশি ভালো। আর পানি খেতে হবে যে এক এক সময় দেখা যাচ্ছে গরম যখন হয় তখন আমরা একাধারে হয়তো সে ঠান্ডা পানিটা আমরা খেয়ে ফেলছি, এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না। সেই জন্য একদম চিল্ড পানি, যেটা মানে ফ্রিজ থেকে বের করে মাত্র পানিটা খাওয়া, সেই অভ্যাসটা একটু কমিয়ে দিতে হবে। আর ঠান্ডা খান সমস্যা না, কিন্তু একদম ঠান্ডা সেটা খাওয়া যাবে না। আর প্রথম পানিটা নর্মাল টেম্পারেচারের পানি হবে, তো সেই জিনিসগুলি খেয়াল করে পানিটা খেতে হবে। আর এইটার অনেকে মাঝখানে দেখা যায় সারা বছর একটু গরম পানি খান, আর হ্যাঁ, এটা এইটা আবার এটা না আবার মানে এক একজনের জন্য কিন্তু এক এক রকম হয়। যদি খুব বেশি গরম পানি খাওয়া হয় না, তাদের কিন্তু গ্যাসের সমস্যা বেড়ে যায়। মানে অনেক বেশি গরম পানিও কিন্তু সবসময় খাওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমাদের যে আবহাওয়া, সেই আবহাওয়া তোমার গরম পানির কিন্তু প্রয়োজন নেই, কিন্তু রুম টেম্পারেচারের যে পানি সেটা খেলেই হয়। তো ওই ধরনের পানি খেয়ে সেটা যদি খাওয়া হয় সেটা বেশি ভালো হবে। জি স্যার, আপনি আমরা কথায় ছিলাম একটা যে মেডিসিন, যে ওষুধগুলো নিয়ে, যেটা গ্যাস্ট্রিকের ওষুধ, রেনিটিডিন, এই ওষুধগুলো আমাদের পকেটে থাকে, এটা তো দেখা যায় যে অনেকের সমস্যা হচ্ছে, যেটা আমরা বললাম যে ইফতারে গিয়েছি অনেক বেশি খাওয়া হয়ে গেছে, তখন খারাপ লাগছে, তাহলে কি করণীয়? জি ধন্যবাদ। এটা প্রশ্নের পিসমেল উত্তর আগে আমরা একবার দেওয়ার চেষ্টা করেছি। সেটা হলো এই ওষুধটা নিজের ইচ্ছায় খাওয়া হয়, এবং নিজের ইচ্ছা মানে আসলে তার ডায়াগনোসিসটা ঠিক হবে না, কারণ যিনি খাচ্ছেন উনি তো ডাক্তার না। দুই হচ্ছে ধরে নিচ্ছি যে ওষুধটা সিলেকশন ঠিক আছে, কিন্তু তার তো ডেফিনেট ডোজ আছে, সে 20 মিলিগ্রাম না 40 মিলিগ্রাম না 150 মিলিগ্রাম, এই ডোজটাও ডাক্তার ছাড়া জানার কথা না। 3 হচ্ছে ডিউরেশন থাকে, যে এটা 12 ঘন্টা অন্তর নাকি 24 ঘন্টা অন্তর, সেটাও জানার কথা না। 5 হচ্ছে যেটা খাবার আগে খাবে না ভরে খাবে, এটাও ডাক্তার জানার কথা। তাহলে দেখা যাচ্ছে যে একটা ওষুধ কিন্তু শুধু ওষুধ না, তার সাথে অ্যাসোসিয়েটস অনেকগুলো ইনফরমেশন লাগে, এবং একটা সফল চিকিৎসার জন্য এই সমস্ত কিছু ডাজ অ্যান্ড ডোন্টস, কী করতে হবে কী করতে হবে না, এবং ওই ওষুধটা খাবার সময় অন্যান্য কোনো ওষুধ, যেটা কেউ হয়তো উচ্চ রক্তচাপের ওষুধ খেতে পারেন, কেউ হয়তো ডায়াবেটিক ওষুধ খেতে পারেন, কেউ হয়তো জন্ম নিয়ন্ত্রণে বড়িক সেবন করতে পারেন। তাহলে এগুলি কিন্তু দুটো ড্রাগ মিলে একটা ড্রাগের আর একটা ড্রাগকে ভূমিকা রাখে, একটা ড্রাগকে নিষ্ক্রিয় করে দিতে পারে। ফলে উনি খাচ্ছেন ঠিকই, কিন্তু আদতে ওনার কোনো ফল পাওয়া যাচ্ছে না, উনি কিন্তু বুঝতে পারছেন না। কিন্তু ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো 16 আনা হচ্ছে, তাহলে পারে যেটি করণীয়, যদি দেখাই যায় যে দীর্ঘদিন ধরে এই ওষুধ এরকম স্পোরাডিক মানে নিজের মনের মতো করে খাওয়া হচ্ছে, তাহলে পরে এর থেকে চিকিৎসকের শরণাপন্ন হলে আমার মনে হয় যে সুনির্দিষ্ট চিকিৎসাটি হবে। আচ্ছা, আর যদি একটা আমাদের দেশে আরেকটা প্রবলেম আছে, যেটা হচ্ছে লাইক আপনার কাছে একজন পেশেন্ট গেলেন, আপনি তাকে প্রেসক্রিপশন দিলেন 1 মাসের জন্য 15 দিনের জন্য, ঠিক 6 মাস পরে সেম সমস্যা হচ্ছে, আপনার প্রেসক্রিপশনটা বের করেই সেই ওষুধটা খাওয়া শুরু করে দিল। তাহলে সেক্ষেত্রে আবার অনেকে দেখা যায় আপনি 15 দিনের জন্য দিয়েছেন, ভালো লাগছে, ঠিক আছে আমি একটু কন্টিনিউ করে 1 মাস করি বা 1.5 মাস করি, সমস্যা তো নেই, কারণ এখন গুগলে সার্চ করলে সব কিছু পাওয়া যায় কোনটা কি, তো সেক্ষেত্রে কি প্রবলেম হতে পারে? জি ধন্যবাদ। আগে গুগলের ব্যাপারটা বলি। গুগলে তো আমরা অনেক চিকিৎসক চেম্বারে বা যেখানে আমরা কার্যক্ষেত্র এখানে এরকম লিখে রাখি যে যিনি গুগলের চিকিৎসা নেবেন আমার কাছে আসার দরকার নাই। গুগল তো একটা ফ্ল্যাট রেটে বলবে, অর্থাৎ সকল মানুষের জন্য। এই আলোচনাটা আমি একটু টাচ করে এসেছি, যিনি গর্ভবতী মা, যিনি স্তন্যদানকারী মা, যিনি ওজন বেশি, যিনি খরবাকায়, যিনি কৃষকায়, যিনি ব্যাপক ম্যানুয়াল কাজ করেন, তার চিকিৎসা আর যিনি স্বাভাবিক ওই 65 কেজির মানুষ, তার যে চিকিৎসা এক হবে না, এটা খুবই স্বাভাবিক। তাহলে গুগলের রেটটা হচ্ছে ফ্ল্যাট রেটে সবার জন্য। তো একটা ইম্প্রোভাইজ ডিভাইস, এটা বাটন 6 না বাটন 2 সবার উত্তর একই হবে, এটার উত্তর একই হবে। ঢাকা বাংলাদেশের রাজধানী কি, গুগল উত্তর ঢাকাই বলবে, তার কোনো ব্যতিক্রম নেই। 2 যোগ 2 গুগল 4ই বলবে, কিন্তু মানুষের ক্ষেত্রে গুগলের উত্তর সবারটা সব হবে না। ফলে পিস অফ দি মিল ইনফরমেশান প্রকারান্তরে তাকে ভুল ইনফরমেশান দিবে এবং তার ভুল চিকিৎসা হবে। সেজন্য আমি আমার নিজস্ব
পেশার দিক থেকে সুনির্দিষ্ট করে বলতে চাই, হ্যাঁ গুগল থেকে ইনফরমেশন নিতে পারে, জানলে দোষ নেই, কিন্তু সেই মোতাবেক সিদ্ধান্ত নেওয়াটা এবং নিজের উপর প্রয়োগ করা বা সন্তানের উপর প্রয়োগ করা এটা অত্যন্ত অপরাধ হয়ে যাবে। আমি আবারও যেটা বলছি, যদি 15 দিন বা 20 দিন বা এরকম একটা সুনির্দিষ্ট দিক থাকে, এটা অর্থটা হচ্ছে আপনি ভালো হয়ে যাওয়ার পরে আরেকবার আমাকে ফলো আপে আসেন। সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে যে যদি অন্তত তার এটা ভালো হয়ে গেছে বলে মনে হয় কিন্তু পরবর্তীতে আবার উপসর্গ পরিলক্ষিত হয়, সেক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হওয়াটাই বিবেচকের মতো কাজ হবে। আগের প্রেসক্রিপশন দেখে নতুন কোনো ওষুধ না খাওয়াই ভালো, এটা হচ্ছে কথা। যে 6 মাস আগে যে প্রেসক্রিপশনটা হয়েছে হয়তো বা তার সিমটম এক, কিন্তু ভিতরে যখন ডাক্তার দেখবে তখন তো হয়তো নতুন কোনো কিছু অ্যাড হতেও পারে, কারণ 6 মাস আগে যা ছিল তখন না থাকতে। এই জন্য এটা আসলে আমাদের দেশে এটা সবসময় চলে আসছে, এটা আসলে ঠিক না। আমরা আরও কিছু কথা বলবো একটা বিরতির পর এসে। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি রোজায় গ্যাস্ট্রিকের সমস্যা ও করণীয় এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন মেজর ডাক্তার খসরুল সামাদ এবং সৈয়দা শারমিন আক্তার। বিরতিতে যাবার আগে কিন্তু আমরা অনেকগুলো বিষয় আলাপ করলাম। আমরা ক্যাফিন, চা, কফি এই বিষয়গুলো নিয়ে আলাপ করিনি এখনও। অনেকের অভ্যাস থাকে যে মানে সারাদিন আগে যখন রোজার আগে সবসময় কফির উপরে থাকা বা চায়ের উপরে থাকা, রেগুলার কিছুক্ষণ পর পর চা খায়, আর রোজার সময় তাদের প্রবলেম শুরু হয়ে যায়। তারা এই জন্য ইফতারের পর দেখা যায় অনেকে চা নিয়ে বসে, কফি নিয়ে বসে, আবার সেহরিতেও অনেকে দেখা যায় 1 কাপ চা কফি খাচ্ছে। সেক্ষেত্রে এই যে ক্যাফিনটা বডিতে যাচ্ছে কি কি ক্ষতি করতে পারে, আর যদি খেতেই হয় কিভাবে খাবে একটু বলবেন। একটা কথা যে চায়ের মধ্যে CAMP নামে একটা এনজাইম আছে, এই এনজাইমটার জন্য না শরীরটা একটু চাঙ্গা হয়, এটা কিন্তু ঠিক। কিন্তু কি হচ্ছে যে যদি দুধ চা খায়, দুধ চা খেলে, দুধ চা কিন্তু আমাদের দেশে যেভাবে বানায় সেটা কিন্তু দুধের মধ্যে চা দিয়ে বানায়, চায়ের মধ্যে দুধ দেয় না। মানে অনেকটা মানে খুব মজা করে, খুব আয়োজন করে হচ্ছে একটা চা বানায়। যাদের গ্যাসের প্রবলেম বা অ্যাসিডিটি আছে যাদের, আমি দেখেছি, মানে আমি যেই সমস্ত পেশেন্ট দেখেছি তাদের মধ্যে খুব বেশি অ্যাসিডিটির প্রবলেম, তারা ম্যাক্সিমাম হচ্ছে দুধ চা খায়। এবং এই দুধ চা যদি আমি কমিয়ে দিয়েছি তখন দেখা গেছে যে ওনার গ্যাসের প্রবলেম অনেকখানি কমে গেছে। মানে এটা একদম খুব পাশাপাশি লিঙ্ক আর কি বলতে গেলে। তো এই ক্ষেত্রে ধরেন আপনি যদি দুধ চা না খেয়ে যদি লিকার চা, লেবু চা হতে পারে, আদা চা হতে পারে, মশলা চা হতে পারে, অর্থাৎ কম লিকারে চাটা যদি আপনি খাওয়া হয় তাহলে তখন দেখা যায় যে অনেক বেটার ফিল করা যায়। চা খেলে খারাপ লাগে সেটা আমি বলবো না যে চা খেলে খারাপ লাগে, কিন্তু অনেক সময় না চায়ে খুব অভ্যস্ত হয়ে যায় মানুষজন, এবং বিশেষ করে দুধ চায়ে খুব বেশি অভ্যস্ত হয়। তারা না দুধ চা যদি না খান তাহলে দেখা যাচ্ছে মাইগ্রেনের পেইন উঠে যাচ্ছে। আমার নিজের পেশেন্টই আমি এরকম দেখেছি, বমি টুমি করে অস্থির শুধু দুধ চা অফ করাতে। মানে এরকম প্রথম অবস্থায় মানে এত বেশি ডিপেন্ডেন্ট যে ওরকম সমস্যা হচ্ছে। তার মানে কি যে একদম শুরুতে হুট করে চাটা আপনি অফ করে দিবেন, ওরকম না করে আপনি ধরেন আগে 1 মগ চা খেতেন, সেখান থেকে একটু কমিয়ে চা খান, এটা হচ্ছে প্রাইমারি। প্লাস হচ্ছে ওখানে চিনি অ্যাড করা হয়, চিনিতেও কিন্তু অনেক ধরনের সমস্যা হয়, বিশেষ করে যে গ্যাসের যেই সমস্যা সেটা কিন্তু ট্রিগার করে যদি চিনি খাওয়া হয়। তার মানে কি হচ্ছে যে আমি চিনিও খাচ্ছি, দুধেও কিন্তু ট্রিগার করে, তো দুধও খাচ্ছি, সব কিছু মিলায় তারপরে আবার লিকারটা অনেক ভারী করলাম, তাহলে সমস্যা তো বাড়বে। মানে সাময়িক একটু স্বস্তি হয়তো আপনি পাচ্ছেন, কিন্তু এইটার জন্য আপনার দীর্ঘমেয়াদী যে সমস্যাটা সেটা কিন্তু থেকে যাচ্ছে। অর্থাৎ আপনি একদম যে কোনো, এটা এমনিতেও যে আপনি শুধু রোজা বলে না, নর্মালি যখন ফুল মিল একটা করা হবে, সেটা সেহরির খাবার হোক, ইফতার হোক, রাতের খাবার হোক, যখনই খাবেন ঠিক তার পর চা খাবেন না। কারণ হচ্ছে যে এটা কিডনির উপর একটা মারাত্মক এফেক্ট পড়ে। কারণ হচ্ছে কি যে শরীর থেকে অনেক প্রয়োজনীয় পানীয় বের হয়ে যায়। এই কারণে যেটা করতে হয় যে হ্যাঁ আপনি চা খেতে পারেন, বাট সেটা একটু পরে, হাফ অ্যান আওয়ার পরে বা 1 ঘন্টা পরে যদি খান সেটা ভালো। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে চাটা
দুধ চার পরিবর্তে আপনি যেটা যদি বললেন। একটু লেমন চা বা আদা চা যদি খান, মশলা আর দিয়ে যদি চা খান। ক্যাফেইন কফির ক্ষেত্রে কফির ক্ষেত্রেও হচ্ছে সেম জিনিসটাই হয়, যে অনেক সময় এখন তো সব রেডি মিক্স না, সব হচ্ছে ওইভাবে যখন কফি খায় এবং জাল যদি দেয়া হয় তাহলে তারও বেশি সমস্যা হয়। আর যদি জাল না দেয়, এখন তো আবার ইনস্ট্যান্ট তৈরি করা যায়, ওই ধরনের জিনিসগুলোতেও কিন্তু এক এক সময় সমস্যা অনেক বেশি হয়। কিন্তু ওই যে মানে ফুল মিলের পর পর খাওয়া যাবে না, সেটাকে কমিয়ে আনতে হবে। আপনি পরিমাণটা যা ছিল সেখান থেকে হাফ করে ফেলবেন প্রথম, এরপরে আস্তে আস্তে সেটাকে কমিয়ে লিকারের দিকে নিয়ে আসতে হবে। তখন দেখবেন যে আপনি নিজেই বেটার ফিল করতে better feel পারবেন। করবেন। আচ্ছা, আমরা এই যে কথা বলছি গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে, এটা কিন্তু শুধু এক মাসের সমস্যা না, শুধু রোজার সমস্যা না, কিন্তু সারা বছরের সমস্যা। এবং দেখা যায় ছোট বড় সবাই এই প্রবলেমে সাফার করে। তা আমি স্যার আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে দীর্ঘমেয়াদী এই যে প্রবলেমগুলো হচ্ছে, এখান থেকে কিভাবে সমস্যার সমাধান করা যায়? জি ধন্যবাদ। যে কোনো জটিল রোগের ট্রিটমেন্টের মডালিটিতে আমরা 3D বলি, জি DDD। প্রথমটা হলো ডায়েট, 2 হলো ডিসিপ্লিন, 3 হলো ড্রাগ। ড্রাগ মানে ঔষধ, চিকিৎসক যেটা দিয়ে চিকিৎসা করবেন সেটাই তার ঔষধ, সেটা শেষ মাত্রা। তো তার আগে যে দুটো ডি থেকে গেল, প্রথমটা বলেছি ডায়েট, খাদ্য। এইটা আসলে খুব ফ্ল্যাট রেটে সবার জন্য একক কথা বলাটা একটু মুশকিল। এটা অনেক ধরনের জেনেটিক ব্যাপার আছে, আর কিছু আমি আলোচনা করেছি। সুতরাং প্রত্যেকটা রোগীকে দেখতে হবে নিজের জাজমেন্ট খাটিয়ে কোন ধরনের খাবারে তার অ্যাসিডিটি বাড়ে। আমরা এরকম আলোচনা করেছি যে দুধে কারো কারো হয়, তাহলে উনি কিছুদিনের জন্য অন্তত দুধ বা দুধ জাতীয় দ্রব্য খাবেন না বা কম খাবেন। 2, আমরা বলেছি যে বাসি খাবার অনেকের গত দিনে রাখা ছিল, আজকে খেলে পারে এটা হয়, তাহলে উনি একটু কষ্ট করে হলেও প্রতিদিনের খাবার প্রতিদিনে খাবেন। 3 হলো আমরা বলেছি যে শাক, ধরে নিচ্ছি আমরা ভালো খাবার, কিন্তু শাকেও কারো অ্যাসিডিটি হতে পারে। জি। আমরা ফুলকপি ব্যাপকভাবে ব্যবহৃত খাবার বা বাঁধাকপি ব্যাপকভাবে ব্যবহৃত খাবার, কিন্তু এগুলোতেও অ্যাসিডিটি কারো হতে পারে। এটা গেল। বেভারেজের প্রশ্ন আসছে, যিনি ধূমপান করেন এবং অনেক বেশি ধূমপান করেন, এটা তার জন্য একটা অ্যালার্মিং, তাকে ধূমপান ছাড়তেই হবে। নাহলে আমরা তো বলে দিই যে সিগারেট বা স্মোকিং অর হেলথ চয়েস ইজ ইয়োর্স। ওনাকে যদি আমরা না শোনাতে পারি, দুটোর একটা ওনাকে বেছে নিতে হবে, হয় উনি ধূমপানে থাকবেন অথবা পেপটিক আলসারে থাকবেন, ইন বিটুইন আমাদের কিছু করার নাই। আবার যিনি অ্যালকোহল খান, যথেষ্ট পরিমাণে অ্যালকোহল খান, তার বলে একই কথা প্রযোজ্য, উনি অ্যালকোহল বেছে নেবেন অথবা স্বাস্থ্য বেছে নেবেন, দুটো উনি একসাথে পাবেন না। ঠিক এভাবে যত খাবারই থাকুক না কেন, ফল যেমন ভিটামিন সি জাতীয় খাবার আমরা কম বেশি জানি, পেয়ারা, এগুলি ভালো খাবার আমরা বলি, কমলা নিঃসন্দেহে ভালো খাবার, কিন্তু কারো কারো কখনো কখনো এটা খালি এবং পেটে বুক এটা জ্বালা কিন্তু করতে পারে। প্রত্যেকে জানে যে কার কোনটাতে সমস্যা হয়। ঠিক তাই, আমি ওটাই বলতে চাচ্ছি যে তাকে যদি একটু মানে লেবু inquisitive খাওয়ার হতে- সময় একটু ইন্টারাপ্ট জি। করলাম, মানে লেবু খাওয়ার সময় যদি সামান্য একটু লবণ দিয়ে খায় না, তাহলে কিন্তু সমস্যা কমে যায়। ঠিক তাই, প্রত্যেকটার আবার রিমেডি আছে। জি, তা আলোচনা সংক্ষেপের জন্য আমি সঙ্গত অত আমি সময় নিতে পারি নাই বা নিচ্ছি না। তাহলে উনি এগুলি খেয়াল করবেন যেগুলিতে ওনার বেশি হয়। বারবার করছে, বিশ্বে তো হাজার হাজার খাবার আল্লাহ তাআলা দিয়েছেন, ওগুলির বদলে আস্তে আস্তে উনি অন্য Change খাবারে করে চলে ফেলবেন, যাবেন। জি। এবং কোনোটাই খুব বেশি জরুরি খাবার না, বিকল্প পরিপূরক খাবার আছে। 2 হচ্ছে যে ডিসিপ্লিন। এই ডিসিপ্লিন না মিলিটারি ডিসিপ্লিন না, সকালে উঠে লেফট রাইট করতে বলা হচ্ছে না। এই ডিসিপ্লিন সাধারণ মাত্রায় আমরা যা বুঝি তাতেই চলবে। আমরা সকালবেলা যদি উঠি, মোটামুটি একই ধরনের টাইমে শহরে ওঠা ভালো, কিন্তু আমাদের ঘটনাটা কি ঘটে, সেটা যেদিন ছুটির দিন থাকে, বৃহস্পতিবার শুক্রবার পরের দিন, উনি বৃহস্পতিবারে এই আলোচনাটা এসছে যে স্মার্টফোনে অনেকক্ষণ থাকছেন, জি, জি, আবার পারিবারিক হয়তো আড্ডা বসে যাচ্ছে, বা যারা মদ্যপান করেন তারা অনেক সময় ধরে রাত জাগছেন। এটাকে বন্ধ করে প্রত্যেকটা দিনই একই সময় একদম ঘুমাতে disciplined একটা life থাকতে lead হবে। করতে হবে, জি। এইটা, এবং এটা যদি ব্যর্থ হয়ে যায় বা এটা, তখন উনি ডাক্তারের কাছে ডাক্তারের যায় কাছে যাবেন। ওষুধ নিয়ে তার চিকিৎসা করবেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং দর্শকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য। দর্শক দেখছেন স্বাস্থ্য সংলাপ, আজ এখানেই শেষ করছি। আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।